আচ্ছা, শুরু করি। প্রথম হচ্ছে কারক ও বিভক্তি। জি, আমাকে ছবি তুলে দিয়েন, হ্যাঁ ছবি দিলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, ছবি সবাইকে দিব, গ্রুপে দিব, আপনাদের নোট করতে হবে না, শুধু আপনারা বুঝেন, আপনারা বুঝবেন, বোঝার জন্য ওই জন্য আমি কষ্ট করে আপনাদের জন্য আমি এটা আবার নতুন করে নোট সিস্টেম করলাম, কারণ আপনাদের পড়তে লিখতে গেলে আপনাদের অনেক দেরি হয়। গতদিন অনেক সময় মানে পার করে দিয়েছিলেন আপনারা লিখতে লিখতে। আচ্ছা দেখেন, তাহলে কারক ও বিভক্তি। এখন কারক আর বিভক্তি দুইটা কিন্তু একের সাথে জড়িত। বিভক্তিটা, কারকটা বোঝার বিষয়, বিভক্তিটা মুখস্থ করার বিষয়। বিভক্তি মুখস্থ করলে আপনার বিভক্তি এখানে কারকে যেমন লাগবে, সমাসে তেমন লাগবে, যার কারণে বিভক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে কারক না, মানে আমাদের পরীক্ষাতে আসে এটা কোন কারকে কোন বিভক্তি, এমন প্রশ্ন থাকে, কারকের নিচে টান থাকে। যেমন এখানে আছে রনি ফুটবল খেলছে। এখন মনে করেন যদি রনির নিচে দাগ দিয়ে দিল, কোন কারকে কোন বিভক্তি, যদি রনির নিচে দাগ দেয় তাহলে কর্তৃকারক, মানে যে কাজ করে সেটা হচ্ছে রনি, ফুটবল খেলার কাজটা রনি করতেছে, রনি কর্তৃকারক। আর যদি ফুটবল নিচে দাগ থাকতো তাহলে ফুটবল হচ্ছে কর্মকারক, কারণ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় সেটা ফুটবলকে আশ্রয় করে কর্মকারক, আর খেলছে এটা তো ক্রিয়ার কোনো কারক হয় না, তবে ক্রিয়াকে মডিফাই করে সবগুলা পদের কাজ হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কারকের একটু সংজ্ঞা পড়িয়ে দেখেন। কারক ও বিভক্তি শুরু করি। কারক 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 শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন বলে। ক্রিয়া মানে বুঝি, বাক্যের ক্রিয়া বুঝি, ক্রিয়া মানে কাজ বোঝায়, ইংলিশে ভার্ব, আর বাংলাতে হচ্ছে ক্রিয়া। অর্থাৎ বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সমন্বয় হয় তাকে কারক বলা হয়। কারকে ক্রিয়াপদের, যে এখানে উদাহরণ দেখেন, রনি ফুটবল খেলছে। এখানে দেখেন, এখানে খেলছে, এটা কি খেলছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, খেলছে দেখেন, যদি রনি খেলছে, ফুটবল খেলছে, মানে প্রতিটাই কিন্তু যদি আপনি রনি বাদ দেন, ফুটবল খেলছে, তাও বাক্য সম্পূর্ণ হয়। যদি হচ্ছে মনে করেন যে ফুটবল বাদ দিলাম, রনি খেলছে, তাও বাক্য হয়। যদি আপনি ক্রিয়ারে বাদ দিয়ে কোনো বাক্য হয় না। যদি খেলছে বাদ দেই, রনি ফুটবল, এটা কোনো কী হইলো, কিছুই বুঝলাম না, কোনো অর্থ প্রকাশ পাইল না, তাই না? এরকম মনে করেন যে এটা কারক বুঝতে হলে আপনার বুঝতে হবে কি, ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে যোগ সূত্র স্থাপন করা হয়, আমার মতো বলতেছে আর কি, সেটা হচ্ছে কারক। আবার বলছি, ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যোগসূত্র যেভাবে স্থাপন করা হয়, সে যোগসূত্রকে বলা হয় কারক। ঠিক আছে? আর বিভক্তি বলছে ক্রিয়াপদকে একটু প্রারম্ভিক আলোচনা করে নেই, তারপরে আমি আলোচনা আসি। বিভক্তি বলতে কি, মনে করেন যে আপনার ক্রিয়াপদ যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন হয় তার সাথে যদি কোনো বর্ণ থাকে, বর্ণ যদি থাকে তাহলে সেটা হচ্ছে বিভক্তি। আর বিভক্তি আছে আমাদের 7টা। একটা হচ্ছে প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমী, 7টা বিভক্তি আছে। এই 7টা বিভক্তি আপনারা মুখস্থ করবেন। মুখস্থ করতে বেশি সময় লাগবে না, হয়তো বা 10-15 মিনিট সময় লাগতে পারে। যাদের ব্রেন ভালো তারা 5 মিনিটেই কভার করে ফেলতে পারবে। তো বিষয়টা হচ্ছে এই। তো আজকে আমার মনে হয় অতি মহা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ইনশাল্লাহ আজকে ক্লাস যদি ভালোভাবে বুঝেন আপনারা, যতদিন চাকরি পরীক্ষা বলেন, একাডেমি পরীক্ষা বলেন, কখনও কারোকে আর ভুল হবে না ইনশাল্লাহ। আমি এতটুকু বলতে পারি, যদি ভালো করে অন্তরে গাঁথতে পারেন। এক, আর দ্বিতীয় হচ্ছে যারা লিখিত পরীক্ষা দিই, আমরা জানি কারক ও বিভক্তি থেকে আমাদের 5টা করে প্রশ্ন আসে, আর এমসিকিউ পরীক্ষা দিলে 2-1টা প্রশ্ন থাকবেই। তো বিষয় হচ্ছে কারক বিভক্তি এইভাবে থাকে না, একটা বাক্য দেওয়া থাকে, নিচে দাগ দেওয়া থাকে, যার নিচে দাগ দেওয়া থাকে সেইটাকে উদ্দেশ্য করে কারক সম্পাদন করতে হয়। আবার এটা কোন বিভক্তি, এটার সাথে যেই ইয়াগুলো মানে যুক্ত বর্ণগুলো থাকে, কিংবা হচ্ছে কোনো বর্ণ যুক্ত যদি থাকে সেক্ষেত্রে, কিংবা সেটা উচ্চারণের শেষ বর্ণটা কি হয়, সেইভাবে আপনার বিভক্তি নির্ণয় করা হয়। তাহলে দেখি এখানে কারকের প্রকারভেদ। দেখেন, কারকের প্রকারভেদ। কারক হচ্ছে 6 প্রকার। কারক কয় প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক মানে হচ্ছে যে মানে কর্তা আর কি, যে কাজ করে কিংবা যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদন হয় সেই কর্তৃকারক। তারপরে করণকারক। করণকারক মানে কাজটাই হচ্ছে করণকারকের মধ্যে পড়ে আর কি, মানে কর্মকারক। আর করণকারক, সম্পাদনকারক, অপদানকারক, অধিকরণকারক। দেখেন আমি কিন্তু লেখছি হচ্ছে এইভাবে দুইটা
লেখা উচিত ছিল এইভাবে। আচ্ছা যাই হোক দেবে লিখছি। তাহলে কারক কত প্রকার আমরা মুখস্থ করব? কারক হচ্ছে প্রধানত না, কারক 6 প্রকার। কারক 6 প্রকার। সেই 6 প্রকার কারকের মধ্যে প্রথম হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণ কারক, 4 নম্বর সম্প্রদান কারক, 5 নম্বর অপাদান কারক, 6 নম্বর অধিকরণ কারক। এবার আসি, চলুন জেনে নেই কারক মনে রাখার কৌশল। এই যে এই কৌশলটা কিন্তু কোনো বইয়ে নাই, কোচিংয়ের হেল্প নেওয়া প্লাস হচ্ছে আমার নিজের থেকে আমি কিন্তু কৌশলটা তৈরি করছি। এই কৌশলটা তৈরি করে এই কৌশলটা যদি একবার মুখস্থ রাখতে পারেন কোন কারকে কোনগুলো চায়, তাহলে আপনার কারক নির্ণয় করা আপনার জন্য একবারে ইজিলি হয়ে যাবে। তো দেখেন বলছে, চলুন জেনে নেই কারক মনে রাখার কৌশল। যদি বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং যে কারক হয় তা নিম্নে দেওয়া হলো। যদি কারকের যে ক্রিয়াপদকে প্রশ্ন করি আমরা, তাহলে কিন্তু অনেক উত্তর পাওয়া যাইতেছে। সেই উত্তরগুলো দিয়ে আমরা কারক নির্ণয় করতে পারি। যেমন বাক্যের যদি ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করি, যদি প্রশ্ন করে যদি কে আসে, মানে কোন ক্রিয়া মানে কাজ করে, কে করে, যদি কে কাজ করে, কোন ব্যক্তি কাজ করে, তাহলে কী আসবে হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে, যদি মানে হচ্ছে কি করে মানে কাকে করে, কিংবা কে আসে মানে যে কাজটা করতেছে আর কি, কী করে এবং কাকে করে, তাকে হচ্ছে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। এবার করণ কারক, কার দ্বারা বা কার বা দ্বারা, কাকে বা কার দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। আর সম্প্রদান কারকটা হচ্ছে কাকে, কি বা কাকে নিঃস্বার্থে দান, মানে কি দান করতেছে কিংবা কাকে দান করতেছে, নিঃশর্তে দান। যেমন আপনার হচ্ছে ফকিরকে ভিক্ষা দেওয়া, মানে নিঃশর্তে দান বলতে কি, যে দান আপনি করবেন এটা দেওয়ার পরে আপনার ফেরত নেবেন না। ওই এর কিন্তু সৎ পাত্রের কন্যাদান, সব বাপ মাই চায় যা তার মেয়েকে ভালো একটা পাত্র দেখে বিয়ে শাদি দিক, ওইরকম মনে করেন। কন্যাদান করলে কি সব বাপ মা আবার কন্যাকে নিয়ে নেয়, ফিরায় নেয় না তো, এটাই হচ্ছে সম্প্রদান কারক। তারপরে যেমন আরও উদাহরণ হইতে পারে, সমিতিতে চাঁদা দান করে, যারা কোনো সমিতি করে তারা চাঁদা দেয়, চাঁদা কিন্তু তখন তৎক্ষণাৎ নিয়ে নেয় না, হয়তো বা চাঁদাগুলো অনেক জমলে তারপরে এগুলো অন্য উন্নয়নমূলক কোনো কাজ করে, ওরকম চাঁদা বোঝাচ্ছে। ঠিক আছে, এরকম। আবার দেখেন অপাদান কারক, কোথা হতে কোথা থেকে, যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কোথা থেকে কাজ করে, কোথা হতে কাজ করে, তাহলে অপাদান কারক হবে। আর অধিকরণ কারক, স্থান কাল সময় বিষয় দিয়ে প্রশ্ন করলে স্থান, যেমন একটা হচ্ছে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, কোথায় আছে, পুকুরে আছে, এই যে স্থান। কিন্তু এটা কাল, গ্রীষ্মকালে কি হয়, প্রচণ্ড গরম হয়, গ্রীষ্মর নিচে টান, মানে গ্রীষ্মকালে যে কাল, এখানে অধিকরণ কারক হবে। সময়, সকালবেলা ঘুম থেকে উঠি, এই যে সকালে উঠতে আছে, সকাল নিচে টান হলে এটা হবে অধিকরণ কারক। বিষয়, যেমন সে অঙ্কে কাঁচা, তাহলে অঙ্কটা কি বিষয়, সেটা হচ্ছে অধিকরণ কারক। সে ইংলিশে কাঁচা, মানে ইংলিশে কম পারে, তাহলে ইংলিশে বিষয়গুলোর অধিকরণ কারক। এই বিষয়গুলো এইভাবে আমরা একটু পরে মুখস্থ করে নিব, তাহলে আর সমস্যা হবে না। তো এতটুকু কারো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যে বুঝতে পারি নাই কিংবা একটু বোঝাই দিলে ভালো হইতো, বলতে পারেন। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন? ভাইয়া অধিকরণটা আবার একটু বুঝান আমাকে। অধিকরণটা হচ্ছে আপনি মনে করেন ক্রিয়া যখন সম্পাদিত হয়, কোথা থেকে হয়, কোন সময়ে হয়, মানে কোন কালে হয়, কোন বিষয়ের উপর হইতাছে, সেটাকে উদ্দেশ্য করে অধিকরণ কারক হয়। স্থান, মনে করেন যে পুকুরে মাছ আছে, এদের আমরা তো জানি যে পুকুরে মাছ আছে, থাকা টাকা এগুলো তো একটা কাজের মধ্যে পড়ে, তাই না? পুকুরে কিংবা পুকুরে মাছ আছে, কিংবা পুকুরে মাছ খেলা করছে, কোথায় খেলা করছে, পুকুরে। ওই যে কোনো স্থান, স্থানের নাম বলে স্থান। বাগানে ফুল গাছে মালি পানি দেয়, তাহলে বাগানের নিচে টান, বাগানটা কি স্থান না? স্থান, তাহলে এটা হচ্ছে আপনার অধিকরণ কারক। এবার কাল বোঝাইতেছে, বলতেছে বর্ষাকালে খুব বৃষ্টি হয়, ওই যে বৃষ্টি হওয়া তো একটা কাজ, কোন কালে বৃষ্টি হয়, বর্ষাকালে, বর্ষাকাল, মানে কালটা বোঝাইলে এটা হচ্ছে অধিকরণ কারক। আবার বলতেছে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম হয়, ওই যে গরম হইতেছে, হওয়াটাও তো কাজ, কাজটা কোন সময় হয়, কোন কালে হয়, গ্রীষ্মকালে হয়, কালটা বোঝাইলে এটা হচ্ছে আপনার অধিকরণ কারক। এবার সময়, আপনি সকালে অফিসে যাচ্ছেন, সকালে নিচে টান, তাহলে এটা সময় বোঝাইতে অধিকরণ কারক। আর তারপরে আপনি হচ্ছে মনে করেন খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়তেছেন, সকালে নামাজ পড়ি না আমরা ঘুম থেকে উঠা, তো খুব ভোরে কিংবা খুব সকালে, ভোর সকাল তো একই সময় বোঝাইতেছে, সকালে আমরা ঘুম থেকে উঠি, তাহলে এটা হচ্ছে
সকাল নিচে দাগ হলে এটা হচ্ছে অধিকরণ কারক। এবার হচ্ছে বিষয়, কিছু কিছু বিষয় থাকে যেমন অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংলিশ, এগুলো যে বিষয়গুলো থাকে সেই বিষয়ে যদি না আসে তাহলে সেটাও অধিকরণ কারক হয় আর কি। যেমন সে অঙ্কে কাঁচা, কিসে কাঁচা? অঙ্কে কাঁচা। সে ইংলিশে দক্ষ, কিসে দক্ষ? ইংলিশে দক্ষ। এই যে এগুলো হচ্ছে অধিকরণ কারক। এবার বুঝতে পারছেন? আমরা আরও বুঝতে পারবো যখন আমরা এক্সাম্পলে যাব, তখন আমরা প্রতিটা জি ভাইয়া বুঝতে পারছি। ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে পারবো। এভাবে একটু ভালো করে বুঝবেন, আপনাদের কাছে খুব রিকোয়েস্ট। তাহলে মনে করবেন সারা জীবন আপনারা ভুলবেন না, আর আপনারা পারলে আমার সার্থকতা, বুঝেন না? আর মূলত এইটার জন্য ওই যে মেহেরুন্নেসা আমার কাছে আগে ইংলিশ চাইছিল, মিষ্টি চাইছিল বাংলা। তো আমি বললাম যে না, মিষ্টিটা পর আগে মেহেরুন্নেসাটা আগে করি, পরে স্টেপ বাই স্টেপ কিন্তু ইংলিশগুলো মোটামুটি আমরা শেষ করছি। পরে এখন তো সবারই তো মনে রাখতে হয়, পরে যে কারক ধরছি। আর মূলত এই কারকটা আমি আমার পরীক্ষা আছে আগামী শুক্রবারে, আমি কারক শেষ করতাম না, কারক সমাস পরে ধরতাম। কিন্তু মিষ্টি বলতেছে ভাই আমারও পরীক্ষা আছে, তুমি যদি কষ্ট করে শেষ করে দাও ওই আমার শুক্রবারের আগে, তাহলে আমার জন্য খুব উপকার হয়। তখন ভাবলাম যে দেখ আমার একটু সময় লস হইলো, তাহলে সবার জন্য উপকার হয়, সেই কাজটাই করি, এই আর কি। আচ্ছা, মানে এই চিন্তা ভাবনা করেই মনে করেন যে এইগুলো করা। তবে আমাদের শাহরিয়ার হচ্ছে বসই একটা, বুঝলেন? এর কোনো নাই। অন্য মানুষ আমাকে বলতেছে এটাকে করান লাগবো, এটাকে করান লাগবো, কিন্তু শাহরিয়ার কোনো দিনে বললো না যে এটাকে করান, এটা নাকি এটা করাতে হবে আমাকে। এরকম সে কখনো জোর করে না আমার সাথে, বুঝলেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর তা ওই যে অমি আপনি না আপু, তারপর কখনো বলেন এই টপিক আগে করান, এই টপিক আগে, টপিক্সগুলা এরকম বললে আপনাদের কোন বিষয়গুলোতে ঝামেলা হয় বললে আমার জন্য সুবিধা হয় আর কি। কারণ প্রতিটা টপিক তো আর সব বিষয়ে ঝামেলা ধরে ধরে করানো তো সম্ভব না, সেটাই করাবেন। সব বিষয় তো ধরে ধরে করানো করে সম্ভব না, সব বিষয় ঝামেলা হলে তার সম্ভব না, বুঝেন না? এখন এইগুলো হচ্ছে বিষয় যেগুলো হচ্ছে কারক সমাজে বোঝার বিষয়, এগুলো বুঝতে পারলে আপনার মার্কস উঠবেন। আর এগুলোতে 100% প্রশ্ন আসবে 100%, 2টা 3টা করে আসবে প্রতিটা পরীক্ষাত। এই কারণে এগুলো খুব গুরুত্বপূর্ণ। কারক থেকে 2-3টা আসবে, সমাজ থেকে 2-3টা। তখন যদি না পারেন তখন নিজের কাছে কতটা খারাপ লাগবে, পরে তখন বুঝেন। আমরা পরীক্ষা দিয়ে আমরা বুঝি কতটা খারাপ লাগে না পারলে। ওই যে একটা 2AB সূত্র ভুল করে আমি সারি একটা অঙ্ক ছুটতে আইছি, আসিয়া পরে দেখি আরে শালা রে, A+B হোল স্কয়ার সূত্র রে খালি করে চেঞ্জ করে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ওভার পার করে দিলে আমাদের 2AB সূত্র হয়ে যেত। এর জন্য আমাদের একটা অঙ্ক ভুল মানে আর রেজাল্ট আসে নাই। এরকম বিষয় কিছু কিছু বিষয়গুলো খুব খারাপ লাগে। আচ্ছা, তাহলে আমরা দেখেন এবার কারক শেষ করলাম, বিভক্তি। আচ্ছা, বিভক্তি কাকে বলে? দেখেন বিভক্তি কাকে বলে দেখতে পাইতেছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন বিভক্তিটা দেখি, বিভক্তি কাকে বলে? বাক্য স্থিত একটি ক্রিয়াপদের সাথে অন্যয় সাধনের জন্য যে বর্ণ যুক্ত হয়, যে ক্রিয়াপদের সাথে সমন্বয় করে যে পদগুলা কিংবা শব্দগুলা, সেই শব্দের শেষে যদি বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে, বুঝলেন? আমি একটু আমার মতন ভাষা বলি। মনে করেন যে বাক্যে মানে কারকবোধক বাক্যের মধ্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্বন্ধ হয়, যার নিচে দাগ থাকে, সেই দাগের শেষে যদি কোনো বর্ণযুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে বিভক্তি। মানে বর্ণযুক্ত থাকলে বিভক্তি, মানে বর্ণ থাকেই, না থাকলে শূন্য বিভক্তি, আর থাকলে তো অন্য বিভক্তি। দেখেন এবার বলছে বিভক্তির প্রকারভেদ। বিভক্তি 7 প্রকার। বিভক্তি কয় প্রকার? শাহরিয়ার জামান 7 প্রকার। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখেন 7 প্রকার। এই যে বিভক্তি লিখছি এখানে এক বচন লিখছি। বিভক্তি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। তাহলে এটা শূন্য না, প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য, মানে কোনো বর্ণের সাথে যদি কোনো শব্দের সাথে কোনো বর্ণ যুক্ত না থাকে, শুধু শব্দ থাকে, যেমন বিশেষ করে নাম, যদি নাম টাম থাকে সেই ক্ষেত্রে তো শূন্য বিভক্তি হয়। যেমন রহিম, করিম, সলিমুদ্দিন, মলিমুদ্দিন, শাহরিয়ার, আবার জামান, এগুলো সব হচ্ছে শূন্য বিভক্তি। এবার হচ্ছে দ্বিতীয়া। যদি শেষে যে শব্দ শেষে যদি কে রে এ রে থাকে, যেমন মহিষকে মানে মহিষকে খাবার দাও, মহিষকে নিচে এই যে কে, তাহলে কে মহিষকে, তাহলে মহিষকে খাবার দেয়, কাকে খাবার দেয়, কাকে আশ্রয় করি? মহিষকে। তাহলে মহিষটা হচ্ছে কর্মকারক। আর এই কর্মকারকের সাথে তাহলে এখানে দেখতে হবে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, যে কে আছে
এই বিভক্তি। এবার তৃতীয় বিভক্তি দেখেন, দ্বারা দিয়া কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক বলতে কি হয় না, হচ্ছে আমি হচ্ছে বৈঠা দ্বারা নৌকা বাই, ওই যে বৈঠা দ্বারা, এরকম দ্বারা থাকলেই সেটা হচ্ছে তৃতীয় বিভক্তি। চতুর্থ বিভক্তি কে, তারপরে হচ্ছে জন্য নিমিত্ত। কেটা এখানে আসে, দ্বিতীয় চলে দেন, কেটা দরকার নাই। জন্য কিংবা নিমিত্তে থাকলেই, কিসের জন্য, কার জন্য, কার নিমিত্তে, এরকম থাকলে হচ্ছে চতুর্থ বিভক্তি। এবার হচ্ছে এটা তো মুখস্থ করতে হবে বিভক্তিগুলো, আচ্ছা টানা মুখস্থ। পঞ্চম বিভক্তি হতে দেখেছে। ষষ্ঠী বিভক্তি র এর, আর হচ্ছে সপ্তমী বিভক্তি হচ্ছে অ এতে। তাহলে দেখেন এখানে আবার আমি করি, দেখেন এবার হচ্ছে আমি এটাকে আপনি মনে করেন যে না দেখে আমি বলতেছি আমার বিভক্তি মুখস্থ আছে। দেখেন দেখেন, প্রথম বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি, দ্বিতীয় হচ্ছে কে রে এ রে, তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ হচ্ছে জন্য নিমিত্তে, পঞ্চমী হতে দেখেছে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী হচ্ছে এ অতে। এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে দেখেন আবার এই যে এবার করলাম, এই দেখেন এবার ঠিক আছে। তাহলে প্রথম বিভক্তি শূন্য, তারপর দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি হচ্ছে কে জন্য নিমিত্ত, পঞ্চমী হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী হচ্ছে তে এ মানে কি অতে, এরকম লিখলেও সমস্যা নেই। এগুলো থাকলে হচ্ছে সপ্তমী। তো ম্যাক্সিমাম আপনার সপ্তমী বিভক্তিটা বেশি থাকে, প্রতিটা পরীক্ষাতে সপ্তমী বিভক্তি বেশি, এক্সাম্পল বেশি। দেখেন এগুলো আমরা এক্সাম্পলে যাই। আচ্ছা, বিভক্তি বুঝতে কোনো সমস্যা আছে কি না প্রশ্ন করেন। বিভক্তি বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনাদের কিন্তু আস্তে লিখতে দেয় নাই, তার মানে এরকম না যে আপনারা কোনো কথা বলবেন না। না ভাইয়া আসি। হ্যাঁ, কথা বলবেন, কথা বলবেন। যেহেতু আজকে আমিও লিখতেছি না, আপনারা লিখতেছেন না, বোঝানো পারবো, কথা বলবেন। আমরা মানে হচ্ছে পারস্পরিক কথা বলে আমাদের সমস্যাগুলো সমাধান করব, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা যদি বুঝতে পারেন তাহলে পরের স্টেপে চলে যাই। কর্তৃকারক। এবার হচ্ছে কর্তৃকারক কাকে বলে দেখেন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। এবার আমার একটা প্রশ্ন, বিশেষ্য বা সর্বনাম এই দুইটা পদ কাকে বলে? আমি আপনি আপু বলবেন আপনি। বিশেষ্য পদ আর সর্বনাম পদ কাকে বলে? মানে এই ইংলিশে কোনটা হয়? বিশেষ্যর ইংলিশ কি আর সর্বনাম ইংলিশ কি? আমি আপনি আপু। বিশেষ্য হচ্ছে না, সর্বনাম হচ্ছে প্রোনাউন, তাই না? হ্যাঁ, প্রোনাউন। আর বিশেষ্য? বিশেষ্য নাউন কি নাম ভুলে গেছি, মনে নাই। বিশেষ্য নাউন, বিশেষ্য হচ্ছে নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ, বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। বাংলাতে কিন্তু 5টা পদ থাকে, বিশেষণ সর্বনাম ক্রিয়া। কিন্তু ইংলিশে যায় আমরা কয়টা পাইছি? পার্ট অফ স্পিচ কয় প্রকার পাইছি? 8 প্রকার পাইছি, মনে আছে? ইংলিশে 8টা, কিন্তু বাংলাতে 5টা, ঠিক আছে? এটা মনে রাখেন। আচ্ছা দেখেন, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। কৌশল, এটাও কিন্তু এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা, ঠিক আছে? এবার হচ্ছে কৌশল হচ্ছে আমার সংজ্ঞা, বুঝলেন? আমি যেভাবে বুঝি আর কি। কৌশল দেখেন, কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যদি কে দ্বারা কাকে প্রশ্ন করবে, ওই যে প্রথমে লিখছিলাম কৌশল, এই কৌশলে কে দ্বারা কাকে প্রশ্ন করব, কে দ্বারা যে পদের নিচে আন্ডারলাইন থাকবে সেই পদের নিচে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। বুঝতে পারছেন? আমি আপনি আপু, সারিয়া জামান। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে দেখেন এবার উদাহরণ চলে যাই। বলছে দেখেন, শিক্ষক ছাত্রদের পড়ান। তাহলে এখানে যদি কে পড়ান, পড়ানো একটা ক্রিয়া কাজ, তো ক্রিয়া না পড়ানো? বলেন আপনারা। আনমিউট করেন না, ওই মিউট করে রাখেন, মানে আনমিউট করে রাখেন, কথা বলেন, তাও ভালো লাগবো। দুইজনই সারি। আরও দেখেন, পড়ানো কিন্তু ক্রিয়া, তাই না? তাহলে পড়ানোর কাজটা কে করে? তাহলে কে দিয়ে প্রশ্ন, কে করে, কে পড়ায়? শিক্ষক পড়ায়। তাহলে শিক্ষকের নিচে দাগ। দেখেন পরীক্ষাতে কিন্তু এবার নিচে দাগ দিয়ে আন্ডারলাইন করা থাকবো, কিন্তু আন্ডারলাইন করা না থাকলে পাশে লেখা থাকবো যে লেখা থাকবো শিক্ষক ছাত্রদের পড়ান। শিক্ষক কোন কারকে কোন বিভক্তি, তখন এটা আপনি নির্ণয় করতে হবে, ঠিক আছে? এরকম। তাহলে শিক্ষক ছাত্রদের পড়ান, কে পড়ায়? শিক্ষক করায়। তাহলে শিক্ষক হচ্ছে কর্তৃকারক, শূন্য বিভক্তি। শিক্ষকের পরে কয়ের পরে কোনো না, যুক্ত নাই।
অন্তস্থ নাই, আকার নাই, একার নাই, হুস্য নাই, দীর্ঘ নাই, আছে কি নাই, যার কারণে এটা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে শিক্ষক শূন্য বিভক্তি। এবার বলছে সুমন ক্রিকেট খেলে, কে খেলে? সুমন খেলে। তাহলে সুমন হচ্ছে কর্তৃকারক, এটাও শূন্য বিভক্তি, সুমন নিচে দাগ নেই। তারপরে দেখেন মা ছেলেকে ভাত খাওয়ায়, মা ছেলেকে কাকে খাওয়ায়? ছেলেকে। কে খাওয়ায়? কি খাওয়ায়? ভাত খাওয়ায়। তাহলে এখানে মা ছেলেকে ভাত খাওয়ায়, এখানে আচ্ছা এটা হচ্ছে মা ছেলেকে ভাত খাওয়ায়, এখানে মায়ের নিচে দাগ হবে, বুঝলেন? আচ্ছা মায়ের নিচে দাগ হবে ছেলেকে, ছেলে তো কর্মকারক হয়ে যেতে, আচ্ছা মায়ের নিচে দাগ মা হইব, যাই হোক একটু মিস্টেক হয়েছে দাগটা। তাহলে হচ্ছে কর্তৃকারক, এটা হচ্ছে যখন মা অন্তস্থ অ আছে, মা আ এর মতো হইতেছে, মানে ওই যে অন্তস্থ দেখছেন, এই দেখেন অন্তস্থ, তাহলে সপ্তমী। তাহলে এখানে হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। এবার রাজায় রাজায় লড়াই, রাজা রাজা লড়াই মানে যেমন ভারত পাকিস্তান শুরু করছে না যুদ্ধ, এরকম লড়াই না যুদ্ধ, রাজায় রাজায় লড়াই। তাহলে হচ্ছে রাজায় রাজায় কে লড়াই করে? রাজা রাজা লড়াই করে। কে প্রশ্ন করলে রাজা রাজা পাওয়া যায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আমি মনে হচ্ছে আপু আপনার কোনো মানে এখানে কোনো কনফিউশন আছে নাকি, বলতে পারেন আমারে। না ভাইয়া, বুঝতে পারছি। অনেক সহজ লাগতেছে না, না লাগছে বলেন? না, সহজই লাগতেছে। কে কাকে কিভাবে হ্যাঁ কখন। এই দেখেন ওইটা মানে কৌশলটা লেখাতে সুবিধা হয়েছে না, কৌশলগুলো লেখাতে সুবিধা হয়েছে না, কৌশলগুলো লেখাতে অনেক সুবিধা হয়েছে। আচ্ছা দেখেন বাঘে মহিষে এক গাঁটে জল খায়, কে খায়? জল খাওয়ার কাজ কে করে? বাঘে মহিষে করে। এই যে বাঘে মহিষে নিচে খান, এই যে এ থাকলে বাঘে এ আছে, কিন্তু একটা বর্ণযুক্ত আছে, স্বরবর্ণ আছে, এ থাকলে সপ্তমী বিভক্তি, যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তারপর দেখেন রফিক বই পড়ে, তাহলে বই পড়ার কাজ কে করে? রফিক পড়ে, এখানে রফিক নিচে দাগ হবে, এটা মিস্টেক হয়ে গেছে। এই যে দাগ ছাড়া কারক থাকবে না, কারো দাগ থাকবে, কিন্তু রফিক বই পড়ে, বই পড়ার কাজ কে করে? কে পড়ে? রফিক পড়ে, তার মানে রফিক শূন্য বিভক্তি কর্তৃকারকে। তারপরে এক যে ছিল রাজা, কে ছিল? রাজা ছিল, এই যে কে কর্তৃকারকে সপ্তমী। রাজা অন্তস্থ রাজা রাজা অন্তস্থের মধ্যে উচ্চারণ হয় শেষে, আর অন্তস্থ থাকলে সপ্তমী বিভক্তি। আচ্ছা চাঁদ বুঝি তা জানে, কে জানে? চাঁদ জানে, জানার কাজটা কে করে? চাঁদ করে, এই যে চাঁদ করলে তার কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাগলে কিনা বলে, কে বলে? বলার কাজটা কে করে? পাগলে, তাহলে পাগলে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি মস্ত করবেন, তাহলে আপনার যে কোনটা থাকলে কি হবে? এ থাকলে সপ্তমী হয়। চোরে না মানে শুনে ধর্মের কাহিনী, যে চুরি করে সে কাহিনী কিন্তু শুনে না, তাকে যতই বলেন, তাহলে কে শুনে না? চোরে শুনে না, তাহলে চোরের নিচে থাকে, যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। বুঝলেন? মানে বিশেষ করে যে যেটা করে, মনে করেন কেউ যদি মনে করেন যে মানে অনলাইন জুয়া খেলে পছন্দ, এটা যদি আপনি হাজারও বলেন যে জুয়া খেলেন না, ও কিন্তু ধর্মের বলি যে আল্লাহ পাপ দিবে, গুনাহ হবে, সে কখনো যদি শুনবে না। বুঝলেন শাহরিয়ারজামান? আপনার মতো কেউ শুনবে না, এই হচ্ছে বিষয়। আর যাই হোক আমরা ওদিকে না যাই। তাহলে এখানে কোনো ডাউট আছে কি না? কর্তৃকারকে কোনো ডাউট আছে কি না? এনি ডাউট থাকলে আমরা বলবেন। লেখাটা ক্লিয়ার না, ক্লিয়ার বুঝা। কর্তৃকারক কোনো সমস্যা আছে সেটা বলেন, আপনি ক্লিয়ার দিয়ে কী করবেন? কোনো সমস্যা আছে নাকি বুঝতে? কোনো সমস্যা? আমি তো আপনাদেরকে ছবি উঠাই দিয়ে দিব, সমস্যা নাই। হয়তো বুঝেন, তবে এখন না, আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন কোনো প্রবলেম থাকতে পারে, তখন দেখে নেবেন। আচ্ছা তাহলে আমাদের আজকে চাচ্ছিলাম যে 2টা কি 3টা কারক শেষ করি না, সব শেষ করবো বলেন? আচ্ছা সময় লাগবে না তো, করে ফেলেন। ও আচ্ছা 10টা বাজে তো, 10:30 শেষ না হয়ে তো, যাবে। করে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন কর্মকারক বলছে, এখানে বইয়ের সংজ্ঞা প্রথম দিছি, যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে, এটা বইয়ের সংজ্ঞা। এবার আমার সংজ্ঞা দেখেন, কৌশল কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, মানে ক্রিয়ারে বাক্যের ক্রিয়ারে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাহলে এটা কর্মকারক। দেখেন মামুন পত্রিকা পড়ে, কি পড়ে? পত্রিকা পড়ে, এই যে পত্রিকা অন্তস্থ সপ্তমী বিভক্তি, কর্মকারকের সপ্তমী, দেখছেন? এই পত্রিকা নিচে দাগ, কি পড়ে? পত্রিকা পড়ে। দেখেন তুমি ডাক্তার ডাকো, কাকে ডাকতো? ওই যে কাকে বলছি না, যে কাকে ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তারের নিচে দাগ, কর্মকারকের ষষ্ঠী বিভক্তি। বাদনকে গতকাল রাফি মারলো, বাদনকে কাকে মারলো? বাদনকে মারলো, তাই না? প্রশ্ন আসে না? প্রশ্ন তো কাকে দিয়ে প্রশ্ন করলে
তাহলে বাদনের নিচে রাখ, বাদন হচ্ছে কর্মকারকের সপ্তমী বিভক্তি। তোমাকে দিয়ে কাজ হলো না, কাকে দিয়ে কাজ হলো না? তোমাকে দিয়ে। তাহলে তোমাকে নিচে রাখ, এটা হচ্ছে কর্মকারক, এটাও সপ্তমী বিভক্তি। মূর্খকে ত্যাগ করো, মানে মানুষ বলে মূর্খের সাথে চলো না, শিক্ষিত মানুষের সাথে চলা ভালো, মূর্খের সাথে চলা ভালো না, এরকম। মূর্খকে ত্যাগ করো, কাকে ত্যাগ করো? মূর্খকে ত্যাগ করো। এই যে মূর্খের নিচে দাগ, তার মানে কর্মকারকের সপ্তমী বিভক্তি। এবার হচ্ছে আলো চাই, অন্য চাই, চাই মুক্তি। কি চাই? আলো চাই। কি চাই? অন্য চাই। কি চাই? মুক্তি চাই। তাইলে কি সব আলো, অন্য, মুক্তি, এটার নিচে চাইটা হবে না কি? মুক্তির নিচে দাগ থাকলে কি হবে? তাহলে কর্মকারকের শূন্য বিভক্তি। আচ্ছা, এবার দেখেন আরেকটা প্রশ্ন বলি, যদি একাধিক পদের নিচে দাগ থাকে তাহলে শূন্য বিভক্তি হয়। আচ্ছা, এটা মনে রাখেন। আলো ও অন্তঃ এটা সপ্তমী হওয়ার কথা, অন্য ও এটাও সপ্তমী হওয়ার কথা, কিন্তু মুক্তি কোনো ইয়া নাই, যার কারণে এটা শূন্য, মানে তিনটা আছে বিদায় এটা শূন্য বিভক্তি হয়েছে। ঠিক আছে শাহরিয়ার? হ্যাঁ, এবার দেখেন কাজের ছেলে তোমায় ভুলেই থাকি, ও কাজের সরি ছেলে না ছলে, কাজের ছলে তোমায় ভুলেই থাকি। কাজ ভুলে থাকে? তোমায়, তার মানে তোমায় নিচে থাক, কর্মকারকের সপ্তমী বিভক্তি। রহিমকে টাকা ধার দিলাম। কি দিলাম? রহিমকে টাকা দিলাম। কি দ্বারা প্রশ্ন করে আসতেছে না? কি দিলাম? টাকা দিলাম, টাকা ধার দিলাম। তাহলে এটা হচ্ছে কর্মকারক। এটা বুঝতে কোনো সমস্যা? প্রশ্ন করেন। প্রশ্ন করেন রে ভাই। বুঝছি। ঠিক আছে, তাহলে পরেরটা চলে যাই আমরা। আচ্ছা, শেষ করে দিই, কষ্ট হইলো। ভাবছিলাম বেশি প্রসঙ্গ বড় করবো না, অল্পতে শেষ করে দিব, বেশি সময় হলে নাকি সবার মাথা টাথা ঘুরে। আচ্ছা দেখেন, করণ কারক, এটা বইয়ের ভাষা বলছি। করণ কারক কাকে বলে? বইয়ের ভাষায় বলতেছি। যা দিয়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। বই আছে যা দিয়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। এবার আমার কৌশল দেখেন, কার বা দ্বারা, কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কার বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে করণ কারক। দেখি, ব্যায়ামে শরীর ভালো হয়, কিসে ভালো হয়? মানে কার দ্বারা হয়? ব্যায়াম দ্বারা। তাহলে ব্যায়ামে নিচে যান, করণ কারকের সপ্তমী বিভক্তি। দেখেন, চেষ্টায় সব হয়, চেষ্টা করলে সব বলে না সব হয়। আমি পড়াশোনা করি, যদি ভালো করে চেষ্টা করি তাহলে আমাদের চাকরি পাওয়া সম্ভব, চেষ্টা না করলে সম্ভব না। এই হচ্ছে চেষ্টায় সব হয়। কিসে হয়? মানে কার দ্বারা হয়? এটা এখানে দ্বারা প্রশ্ন করছে, কার দ্বারা হয়? চেষ্টা দ্বারা হয়। তারপর হচ্ছে এ সাধনায় সিদ্ধি লাভ হয়, মানে কী দ্বারা হয়? সাধনা দ্বারা। সিদ্ধিটা লাভ হয় কী দ্বারা? সাধনা দ্বারা। তারপরে হচ্ছে লোকটা জাতিকে জাতিতে বৈষম্য, কিসে? জাতিতে, মানে কার দ্বারা? জাতি দ্বারা বৈষম্য। বৈষম্য মানে হচ্ছে কিছু কিছু মানুষ আগের দিনে আছে, হিন্দু সমাজে কিছু থাকতো, সংস্কার থাকতো, একটা গুরুত্ব দেখতো না, কোনটা হচ্ছে আপনার নিচু জাত, কোনটা উঁচু জাত, এগুলো জাত বংশ খুব মানতো। এরা সেই জাতিটা মানতো, সেই ওখান থেকে এই প্রশ্নগুলো আসছে আর কি। বাংলা যেহেতু সম্পূর্ণ হিন্দুদের ভাষা, সংস্কৃত থেকে বাংলা আসছে, তো এটা সম্পূর্ণ হিন্দুরা কিন্তু এই বাংলাটারে আবিষ্কার করছে হিন্দুদের মতন করে। আচ্ছা দেখেন, এ কলমে ভালো লেখা হয় না, তাহলে কী দ্বারা ভালো লেখা হয় না? কলম দ্বারা, করণ কারকের সপ্তমী। নৌকায় নদী পার হলাম, কী দ্বারা নদী পার হয়েছি? নৌকা দ্বারা, তাই না? তাহলে হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। সে আপন রঙে মন রাঙালো, কী দ্বারা রাঙালো? রং দ্বারা, রঙে। এখানে হচ্ছে করণ কারকের সপ্তমী। এটা করণ কারক বুঝতে কারো সমস্যা আছে কিনা বলতে পারেন? আচ্ছা, তাহলে হচ্ছে এবার হচ্ছে সম্প্রদান কারক। দেখেন, যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা বোঝায় তাকে সম্প্রদান কারক বলে। এটা বইয়ের ভাষা। এবার আমার ভাষা, কি বা কাকে দ্বারা নিঃশর্তে দান, মানে কোনো শর্ত ছাড়া প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তারা হচ্ছে সম্প্রদান কারক। যেমন হচ্ছে দেখেন, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে মানে চাঁদা দিলে আর যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে সমিতিতে। তাহলে সম্প্রদান কারকের সপ্তমী বিভক্তি। সৎ পাত্রে কন্যা দাও, যেমন সারিয়ার মতন একটা পাত্র পাইলে ছেলে খুব ভালো, চাকরি বাকরি করে, হ্যান্ডসাম, তাহলে সারিয়ার মতো ছাত্র ছেলে পাইলে তো মানুষ বিয়ে দিতে চায়, তাই না? এরকম মনে করেন। তাহলে সৎ পাত্রে কন্যা দাও, তাহলে হচ্ছে সারিয়ার মতো সৎ পাত্র হলে কন্যা দিলে তো কন্যা তো নিয়ে নিবে না, তাই না? যেমন আমাদের হচ্ছে আফরিন আপু এখনও বিয়ে শাদী করে নাই, আমরা দোয়া করি আপু তাড়াতাড়ি করে বিয়ে শাদী করুক, যেন সৎ পাত্র যেন পায় আপু।
আর সারিয়ারও যেন সৎ একটা পাত্রী ভাই। বড় লোক মানুষ আপনি আপনারা। আর আর আমরা তো মনে করেন যে আমাদের মনে করেন বয়স টয়স হয়ে গেছে, এখন আমাদের কথা বাদ দেন। আচ্ছা, তারপর দেখেন ভিখারিকে ভিক্ষা দাও। তাহলে ভিখারি যদি ভিক্ষা দেন, ভিক্ষা কি আবার লেন না তো? তাহলে নিঃস্বার্থে দান করছেন, নিঃস্বার্থে দান করছেন মানে হচ্ছে সম্প্রদানকারক। দরিদ্রকে ধন দাও, মানে দরিদ্র তাকে ধন দাও। দরিদ্র ধন দিলে তো দান হিসাবে দেন, দান করছেন, দান করলে কি নিয়ে নেন? আবার নেন না তো, তাই সম্প্রদানকারক। এবার বলছে যে ক্ষুধার্ত তাকে খাবার দাও। ক্ষুধার্ত খাবার দিয়ে খাওয়ানোর পরে খাবার কি আপনি পেটে দিয়ে বার করলেন? লেন না তো রে ভাই, যার কারণে যে সম্প্রদানকারক হয়েছে, বুঝছেন কি না? অন্ধজনে দেহ আলো, মানে অন্ধজন না রাস্তায় হাঁটিয়ে যাচ্ছে, কারণ আপনি তো বলেন ও অন্ধ ভাই তুমি সামনে যাও না, সামনে ইয়ে আছে, নাহলে আমাকে একটু ধরো আমি তোমার রাস্তাটা পার করে দিই। এই যে আপনি যে পার করে দিচ্ছেন অন্ধজনকে, মানে ওর আলো দেখাচ্ছেন, কিন্তু তো সে বিনিময়ে কি অন্ধজনে বলছেন যে তাহলে আমার আলো দাও, এখন আলো তোমাকে দেখাইছি, সেটা তো বলেন না রে ভাই। তাহলে যে সম্প্রদানকারক। দেখুন শিক্ষক তাকে জ্ঞান দান করলো। শিক্ষক যে আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি, মনে করে এখন তো আপনাদের এক অক্ষর যদি পড়ায়, আমি শিক্ষকরা বলেন অমি আফরিন আপু জি ভাইয়া। কই আমি, ও তার মানে আপনি ইয়াতে ছিলেনই না। না বলেন, ওই আমাকে ভাবি ডাক দিছিল তো, বলেন সমস্যা নেই। এগুলা তো আসলে কি বলবো আর, তাই জন্য তাহলে ক্যামেরা অন করে রাখতে হবে। আমাদের যেমন ক্যামেরা অন করে রাখায়, আমাদের ক্লাস হতে লাগলে বলে সবাই ক্যামেরা অন করে রাখেন, মিউট করে দেয় অটো মিউট, কিন্তু ক্যামেরা অন করে রাখতে হয়। আচ্ছা বলেন শিক্ষক তাকে জ্ঞান দান করলো। মনে করেন আমি যে আপনাদের পড়াইতেছি, আমি তো আপনাদের শিক্ষকের মতো কাজ করতেছি এখন, তাই না? এখন আমি কি বলবো যে হচ্ছে আমি আপনি বলেন, হ্যাঁ আমি কি বলবো যে আপনার আমি যে খানিক জ্ঞান দান করছি, এবার আপনি আমাকে জ্ঞান দেন, সেটা কি বলা যাবে? বলা যাবে না তো। সেটা হচ্ছে আপনাদের একবারই তো দিয়েছি, তাই না? একবার দিয়ে দেওয়া মানে কি সম্প্রদানকারক। আর পাওয়ার কোনো ইচ্ছা নাই, মানে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, আর পাবে না, সেটা হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, সম্বোধনকারক বুঝতে কোনো সমস্যা? অমি আপনি আপু আপনি খুলে রাখেন। আচ্ছা আপনি ইয়া করেন, আপনি শুনেন, আপনি হচ্ছে মিউট করেন না, আর মিউটই রাখেন, কথা বলে শুনেন না, মিউট আবার মিউট করে দেন কেন? আর মিউট রাখেন। হ্যাঁ আচ্ছা দেখেন, এবার হচ্ছে অপাদানকারক। অপাদান বলছে, দেখেন অপাদানে বলতেছে এই যে দুইটা কারক হলে শেষ, এই পেজই শেষ। কিন্তু বলছে যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলা হয়। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাহলে দেখেন যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে, কৌশলটা দেখেন, কোথা থেকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে কোথা হতে দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায়, সেটা হচ্ছে অপদান কারক। দেখেন গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পড়ে? গাছ থেকে, অপদান কারকে শূন্য বিভক্তি। দুধ থেকে দই হয়, দইটা কোথা থেকে হয়? দুধ থেকে হয়, তাহলে হচ্ছে অপদান কারকে শূন্য বিভক্তি। খেজুরের রসে গুড় হয়, কিসে গুড় হয়? খেজুরের রসে গুড় হয়, তাহলে এটা হচ্ছে অপদান করে সপ্তমী বিভক্তি। পাপে বিরত থাকো, সারিয়ার আপনি পাপ করেন না ভাই, পাপ থেকে মুক্ত থাকেন। এই যে থেকে? পাপ থেকে, তাহলে হচ্ছে মানে কোথা থেকে? পাপ থেকে, তাহলে এটা হচ্ছে অপদান কারক। এবার দেখেন বিপদে মোরে রক্ষা করো, কোথা থেকে রক্ষা করবে? বিপদ থেকে, এটা হচ্ছে অপদান কারক। সোমবার থেকে পরীক্ষা শুরু হয়, কী বার থেকে? সোমবার থেকে, তাহলে এটা হচ্ছে অপদান কারক, ষষ্ঠী বিভক্তি। তারপরে যে আছে, যে থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। তারপরে লোক মুখে শুনতে পেলাম, লোক মুখে, তাহলে অপদান কারকে সপ্তমী। লোক মুখ, কোথা থেকে শুনতে পাইছে? লোক মুখ থেকে, তাহলে অপদান কারকে কোনো সমস্যা আছে কি না? এনি ডাউট? আপু সমস্যা আছে? জি জি ভাইয়া, বুঝতে পারছি। সমস্যা আছে কিনা সেটা বলেন। না না সমস্যা নেই। আচ্ছা আপনি কোনো কাজ করতেছেন নাকি? না বলেন, সমস্যা নেই। না কাজ করতেছেন মনে হইতেছে তো। আসলে কাজ করতেছি না। না, দুইটা আসলে একসাথে হয় না, বুঝেন না? যে কোনো একটা করতে হবে, দুইটা যখন করবেন তখন আপনার মনোযোগ হারাবেন। আজকে তো বলছে আধা ঘন্টা 40 মিনিটে ছাড়িয়ে দেবো, সেক্ষেত্রে তো এত সময়টা মনে হয় একটু এদিকে দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখেন পরবর্তী, দেখেন এবার হচ্ছে অধিকরণ কারক।
দেখেন যে স্থান বা সময় ক্রিয়া সম্পাদন হয় তাকে অধিকরণ কারক বলে। তাহলে হচ্ছে দেখেন যে স্থান বা সময়, আর কৌশলটা হচ্ছে স্থান কাল সময় বিষয় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সেটা আগে প্রথমে বুঝাই নিয়েছিলাম। আপনি একটা প্রশ্ন বলছিলেন অমি আপনি আপু যে হচ্ছে এটা একটু আবার বুঝান, তখন বুঝাইছিলাম। দেখেন স্থান কাল সময় বিষয় এইভাবেই প্রশ্ন করা আছে, আর এইভাবে কিন্তু উদাহরণগুলো দেওয়া আছে। আর উদাহরণটা যে স্টেপ বাই স্টেপ, স্থানের প্রথমটা, পরেটা কালের, পরেটা সময়ের, পরেটা বিষয়ের, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ উদাহরণ দেওয়া আছে, পরেটা স্থানের এভাবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমি যে উদাহরণগুলো নিয়েছি বুঝলেন, প্রতিটা বিগত সালে আসা, বিগত সালে আসা ছাড়া কোনো উদাহরণ টানি নাই। প্রতিটা বিগত সালে বিসিএসে আসা, বিসিএসে নিবন্ধনে, প্রাইমারিতে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। এই কারণে আপনাদের জন্য এগুলোই ভালো করে পড়বেন। এগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবেই আসবে, আমার একটা বিশ্বাস। কারণ আমি পাই তো, পরীক্ষা দিতে যাই আমি, এই জন্য আপনাদেরকে বলতেছি, বুঝলেন? হ্যাঁ, বুঝতে পারছেন আমি আপনি আপু? জি ভাইয়া বলেন। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে দেখেন এখানে বলছে বসন্তে বসন্তে ফুল ফোটে। বসন্তে মানে এটা কি কাল বোঝাইতে, কোন বলছে সরি প্রথমে পুকুরে মাছ আছে। কোথায় মাছ আছে? পুকুরে, এই যে স্থান, এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। বসন্তে ফুল ফুটে, কখন ফুল ফুটে? বসন্তে, এই যে কাল বোঝাচ্ছে, বসন্তকালে ফুল ফুটে। কাল সকালে এসো। বিভক্তির 4টা মুখস্থ করলে কি এগুলা সব পারা যাবে? হ্যাঁ, এগুলো তো পারা যাবে। যে সকালে, যে বসন্তে, এটা হচ্ছে এ আছে, যদি এ থাকে তাহলে ওটা হচ্ছে বসন্তে মানে সপ্তমী। কাল সকালে, সকালে এ এ দেন, সকালে এ আছে সপ্তমী বিভক্তি। পুকুরে এ আছে, এ থাকলে সপ্তমী বিভক্তি, ম্যাক্সিমাম সপ্তমী হয় বেশি। হ্যাঁ, শৈশব, শৈশবের সাথে কোনো কিছু আছে নাই? কিন্তু কোনো কিছু নাই না, বত এটা এর সাথে শূন্য বিভক্তি। এই যে শূন্য, এই দেখেন শূন্য বিভক্তি হয়েছে, দেখছেন শূন্য। তাহলে শৈশবকালে কতই না মজা করেছি, তাহলে শৈশবকালে কি একটা সময় বোঝাইতে, শৈশবকালে, তাহলে শৈশবকাল বোঝাতে সময়, তার মানে মজা করেছি। এই দেখেন বিদ্যালয়ে, এই যে এ আছে, বিদ্যালয়ে পড়তাম। কোথায় পড়তাম? বিদ্যালয়ে পড়তাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা উদাহরণ দেওয়া যায়, জায়গা কমের ধরনের উদাহরণ দেই নাই, যেটা উদাহরণ আমি টানি আপনি দিই। মনে করেন 6 নম্বর হচ্ছে লিখতে পারি, সে অঙ্কে, সে অঙ্কের কথা মনে করে যে অঙ্কের নিচের, অঙ্ক নিচের টান, অঙ্ক বিষয় না, সাবজেক্ট না, তাহলে কি অঙ্কে আছে, তাহলে কি হবে? এটা অধিকরণ। দেখেন দেখা যায়, সপ্তমী বিভক্তি, সপ্তমী হবে। কেন সপ্তমী হয়েছে বলেন তো শাহরিয়ার? আপনি বলেন তো কেন সপ্তমী বিভক্তি হয়েছে? এটা শেষেটা কেন সপ্তমী হইল? বাক্যটা আবার বলেন। সে অঙ্কে কাঁচা, অধিকরণের সপ্তমী, কেন সপ্তমী হয়েছে? কিসে? অঙ্কে, তাই না? অঙ্কে কাঁচা, এই যে অঙ্কের পর এ আছে না, অঙ্কে এ আছে না, এ কার? এ তো এ থাকলে তাই, এই কারণে সপ্তমী বিভক্তি হয়েছে, দেখছেন? অঙ্কে এ আছে। হ্যাঁ, এই দেখেন আবার এক্সাম্পলে আমরা বোঝাই, বিভক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। বিভক্তি শোনেন, বিভক্তির এখানে না সমাসও লাগে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য, দ্বিতীয় হচ্ছে কে রে, কে রে থাকলে ঠিক আছে। কে আসলো, তাহলে কে নিচে রাখতে হলে কে, তাহলে কে হচ্ছে এটা দ্বিতীয় বিভক্তি। রে আচ্ছা তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি হচ্ছে এখানে ইয়াটা কাটতে দিলাম, শুনি এটা কে দরকার নেই, কে হইলে আপনি প্রথমটা দ্বিতীয়ের সাথে মিশাই ফেলবেন। চতুর্থ হচ্ছে জন্য নিমিত্তে। আচ্ছা, চতুর্থ জন্য আর নিমিত্তে হচ্ছে চতুর্থ বিভক্তি। এবার হচ্ছে হতে থেকেছে, এটা হচ্ছে পঞ্চমী। র এর হচ্ছে ষষ্ঠী, আর তে এ ও এগুলো হচ্ছে সপ্তমী। আচ্ছা, সপ্তমীটা সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? কোনটা? সবগুলাই আসে, কিন্তু সপ্তমীতে বেশি প্রশ্ন আসছে না, দেখলেন তো উদাহরণগুলা। সব আসে, সব থেকে আসে। ঠিক আছে, তাহলে আপাতত এতটুকুই।